আমরা কমপ্লিটিং সেন্টেন্সের আজকে আরও কিছু নিয়মে যাব। ছাত্রছাত্রীরা, নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমরা খেয়াল করো, আমরা এখানে কমপ্লিটিংয়ের আরও কিছু নিয়মে যাচ্ছি। যেমন কোনো বাক্য যদি উড দ্যাট দিয়ে শুরু হয় বা ইফ অথবা হ্যাড অথবা আই উইশ অথবা আই ডিজায়ার, এগুলো দিয়ে যদি কোনো বাক্য শুরু হয় সেক্ষেত্রে উড দ্যাট অথবা ইফ অথবা হ্যাড অথবা আই উইশ অথবা আই ডিজায়ার ইত্যাদি কোনো সেন্টেন্সের শুরুতে বসে অসম্ভব ইচ্ছা আকাঙ্ক্ষা প্রকাশ করে। এগুলো দিয়ে কী বোঝাচ্ছে? অসম্ভব ইচ্ছা বা আকাঙ্ক্ষা, অর্থাৎ আমার যে ইচ্ছা কখনো পূরণ হবে না সেগুলোকে বলা হয়ে থাকে অসম্ভব ইচ্ছা। যেমন আমি বাচ্চা হতে চাই বা আমি পাখি হতে চাই, এটা তো কখনো সম্ভব হবে না, এই কারণে এগুলোকে বলা হয়ে থাকে অসম্ভব ইচ্ছা। এই ধরনের সেন্টেন্সকে পাস্ট আনরিয়াল ফ্যাক্ট বা সাবজাংটিভ পাস্ট টেন্সও বলা হয়ে থাকে। এর গঠন পাস্ট সিম্পল টেন্সের হলেও তা প্রেজেন্ট কিংবা ফিউচার টেন্সের অর্থ প্রকাশ করে। উল্লেখ্য যে এ ধরনের সেন্টেন্সে ভার্ব হিসেবে বি ভার্ব ব্যবহৃত হলে সেক্ষেত্রে সর্বদা ওয়ার বসে, সর্বদা ওয়ার বসে। এখানে আমরা ওয়াজ ইউজ করতে পারবো না। আমরা জানি সাবজেক্টের পরে সাবজেক্ট সিঙ্গুলার হলে অবশ্যই ওয়াজ হবে, কিন্তু এক্ষেত্রে সাবজেক্ট সিঙ্গুলার হোক বা প্লুরাল হোক, যাই হোক না কেন আমাকে ওয়ার ইউজ করতে হবে। খেয়াল করো, যেমন প্রশ্নে আছে উড দ্যাট, তুমি স্ট্রাকচারটা খেয়াল করো। তোমার স্ট্রাকচার হচ্ছে উড দ্যাট অথবা ই প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অন্যান্য, দেন এক্সক্লেমেশন মার্ক। উড দ্যাট অথবা ই প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অন্যান্য প্লাস এক্সক্লেমেটরি মার্ক। নাম্বার বি, 2 নম্বর নিয়ম, হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস অন্যান্য প্লাস এক্সক্লেমেটরি মার্ক। নাম্বার সি, আই উইশ বা আই ডিজায়ার প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অন্যান্য। এই তিনটে হচ্ছে নিয়ম। একটা উড দ্যাট দিয়ে শুরু হলে আমি কি করব, হ্যাড দিয়ে শুরু হলে আমি কি করব, আই উইশ দিয়ে বা আই ডিজায়ার দিয়ে শুরু হলে আমি সেক্ষেত্রে কি করব। উত্তরে চলে যাও। যেমন তোমার প্রশ্ন দিতে পারে ইফ আই, যদি আমি, তো যদি আমি কি লিখবে? তুমি লেখো যদি আমি বাচ্চা হতে পারতাম বা যদি আমি পাখি হতে পারতাম, তো লিখো ইফ আই ওয়ার এ বার্ড, ইফ আই ওয়ার এ চাইল্ড। আমি যদি বাচ্চা হতে পারতাম বা আমি যদি পাখি হতে পারতাম। ঠিক একইভাবে দেখো উড দ্যাট দিয়ে বাক্য শুরু হলে আমি কি করব, পাস্ট ইনডিফিনিটে নিয়ে যাব। তাহলে উড দ্যাট হি স্টুড ফার্স্ট ইন দ্য এক্সামিনেশন, এমন যদি হতো সে পরীক্ষায় প্রথম হতো। উড দ্যাট হি স্টুড ফার্স্ট ইন দ্য এক্সামিনেশন, দ্যাট মিনস ইফ দিয়ে করো, উড দ্যাট দিয়ে করো, হ্যাড আই দিয়ে যাই করো না কেন আমাকে সেন্টেন্সটাকে পাস্ট ফর্মে নিয়ে যেতে হবে। হ্যাড আই দিয়ে দেখো, হ্যাড আই দ্য, আমার যদি থাকতো, কি বলতে হয়, আমার কি থাকতো, দ্য উইংস অফ এ বার্ড, পাখির মতো ডানা। সো হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড, ওকে। হ্যাড আই পরে আমি বাকি অংশটা আমি নিজে বসাবো, দ্য উইংস অফ এ বার্ড, আমার কি থাকতো, আমার যদি পাখির মতো ডানা থাকতো। ঠিক একইভাবে দেখো ড্যাশ আই ওয়ার এ কিং, আমি যদি রাজা হতাম বা আমার ইচ্ছা আমি রাজা হব, এক্ষেত্রে আমি ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করব কি দিয়ে, আই উইশ দিয়ে। আই ডিজায়ার হি ওয়ার অ্যালাইভ টুডে, আমি এখনও ইচ্ছা পোষণ করি বা আমার এখনও মানে ইচ্ছা যে সে এখনও জীবিত। হি ওয়ার অ্যালাইভ টুডে, সে জীবিত। ইফ অনলি, আমার মনে হয় যেন এখনও সে জীবিত, অর্থাৎ লোকটা মারা গেছে কিন্তু এখনও আমার মনে হয় যে সে জীবিত হয়ে আছে। আই ডিজায়ার হি ওয়ার অ্যালাইভ টুডে, আমার এখনও মনে হয় বা এখনও আমি কল্পনা করি, আশা করি সে জীবিত। ইফ অনলি আই, যদি এমন হয়, আই নিউ মোর পিপল, আমি আরও অনেক লোককে চিনতাম। আই উইশ ইট ওয়ার স্যাটারডে, আমি আমার ইচ্ছা এটা শনিবার, মানে আজ শনিবার হলে ভালো হতো, এটা বোঝাচ্ছে আর কি। সো স্টুডেন্ট খেয়াল করো এখানে স্ট্রাকচারটা কী বলা হয়েছে, উড দ্যাট অথবা ইফ অথবা হ্যাড, আই উইশ, আই ডিজায়ার ইত্যাদি দিয়ে যদি কোনো সেন্টেন্স হয় তাহলে আমরা সেটাকে পাস্ট আনরিয়াল ফ্যাক্ট বা সাবজাংটিভ পাস্ট টেন্সে গঠন করব। সেক্ষেত্রে গঠন প্রণালী পাস্ট সিম্পল টেন্সে অবশ্যই হবে। নেক্সট রুল, ইফ অথবা হ্যাড ডট 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 উড অথবা কুড অথবা মাইট অথবা শুড থাকলে আমার করণীয় কি। ইফ অথবা হ্যাড ইত্যাদি দ্বারা গঠিত সেন্টেন্সে দুটি ক্লজ থাকলে সেক্ষেত্রে অপর ক্লজটিতে উড অথবা কুড অথবা মাইট অথবা শুড ব্যবহার করতে হয়। উল্লেখ্য যে এই ধরনের সেন্টেন্সে একটি ক্লজ পাস্ট সিম্পল টেন্সে হলে অপর ক্লজটিও পাস্ট সিম্পল টেন্সে হবে এবং একটি ক্লজ পাস্ট পারফেক্ট টেন্সে হলে অপর ক্লজটিও পাস্ট পারফেক্ট টেন্সে হবে। আবার পাস্ট সিম্পল টেন্সের ক্ষেত্রে ভার্ব হিসেবে বি ভার্ব ব্যবহৃত হলে সেক্ষেত্রে সর্বদা ওয়ার বসে। ইফ অথবা হ্যাড যে স্ট্রাকচার ও উদাহরণ নিচে দেওয়া হলো।
এক নাম্বার স্ট্রাকচারটা দেখো, ই প্লাস সাবজেক্ট নাম্বার 1 প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অন্যান্য, দেন সাবজেক্ট 2 উড অথবা কুড অথবা মাইট অথবা শুড, ভার্বের বেস ফর্ম অন্যান্য। আমি আশা করব তোমরা এই নিয়মগুলো অবশ্যই লিখে নেবে খাতায়। 2 নাম্বার রুলস হচ্ছে ই প্লাস সাবজেক্ট নাম্বার 1 প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল প্লাস ফর্ম প্লাস অন্যান্য প্লাস সাবজেক্ট 2 প্লাস উড হ্যাভ কুড হ্যাভ মাইট হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অন্যান্য। এই দুটো নিয়ম আমাকে অবশ্যই শিখতে হবে এই ক্ষেত্রে। এবার কোয়েশ্চেন নাম্বারে চলে যাও। ইফ আই হ্যাড অ্যানাদার 5,000 টাকা, যদি আমার আরও 5,000 টাকা থাকতো তাহলে কি হতো? আরও $5 যদি আমার থাকতো তাহলে কি হতো? আই কুড বাই এ কার, আমি একটা গাড়ি কিনতে পারতাম। আমি একটি গাড়ি কিনতে পারতাম। ইফ ইউ আস্ক মি নাইসলি, যদি তুমি আমাকে সুন্দরভাবে জিজ্ঞেস করতে, আই মাইট গেট ইউ এ ড্রিঙ্ক, আমি অবশ্যই তোমার জন্য একটা পানীয় আনতাম। ইফ হি হ্যাড রান এ বিট ফাস্টার, যদি সে আর একটু দ্রুত হাঁটতো, যদি সে আর একটু দ্রুত দৌড়াতো, যদি সে আর একটু দ্রুত দৌড়াতো হি কুড হ্যাভ ওন, সে জিততে পারতো। হ্যাড আই নট বিন সো টায়ার্ড, যদি আমি এতটা ক্লান্ত না হতাম, আই মাইট হ্যাভ রিলিজ ইট ইজিলি, আমি অবশ্যই এটা খুব দ্রুত শেষ করে ফেলতে পারতাম, মুক্ত করে দিতাম। ইফ আই নিউ হার নেম, যদি আমি তার নামটা জানতাম, আই শুড টেল ইউ, আমি অবশ্যই তোমাকে তা বলতাম। ইফ আই ওয়ার ইউ, আমি যদি তুমি হইতাম, আই শুড স্টপ স্মোকিং, আমি কখনোই ধূমপান করতাম না। সো টোটাল ইনকমপ্লিট বাক্যগুলোকে আমি কমপ্লিট করতে পারবো উইথ দ্য হেল্প অফ স্ট্রাকচার, অর্থাৎ স্ট্রাকচারের সাহায্য নিয়ে আমি অবশ্যই নিয়মের সাহায্য নিয়ে আমি এই কমপ্লিটিং বাক্যগুলোকে কমপ্লিট করতে পারছি। দেন অ্যানাদার রুলস, come to the next rule. This is subjunctive mood. Subjunctive mood. What do you mean by subjunctive mood actually? Now, let me understand it clearly. যখন কোনো সেন্টেন্স দ্বারা কোনো কিছু গুরুত্বপূর্ণ আকাঙ্ক্ষিত কিংবা প্রত্যাশিত বোঝায় তখন উক্ত সেন্টেন্সটিতে সাবজাংটিভ মুড প্রকাশ পায়। যখন কোনো সেন্টেন্সের দ্বারা কোনো কিছু গুরুত্বপূর্ণ আকাঙ্ক্ষিত কিংবা প্রত্যাশিত বোঝায় তখন উক্ত সেন্টেন্সটিতে সাবজাংটিভ মুড প্রকাশ পায়। সাবজাংটিভ মুড দিয়ে গঠিত সেন্টেন্সটি প্রেজেন্ট, পাস্ট কিংবা ফিউচার টেন্সে হতে পারে, কিন্তু দ্যাটের পরে ক্লজটি ভার্বের সাথে এস অথবা ইয়েস, আইএনজি, ইডি বা মোডাল যুক্ত হয় না, অথবা সর্বদা ভার্বের বেস ফর্ম ব্যবহৃত হয়। উল্লেখ্য যে এই ধরনের সেন্টেন্সে সাধারণত অ্যাডভাইস, আস্ক, ডিমান্ড, ডিজায়ার, ডিজায়ারেবল, এসেনশিয়াল, ইম্পারেটিভ, ইম্পর্ট্যান্ট, ইনসিস্ট, insistence, necessary, prefer, preferable, preference, propose, proposal, recommend, recommendation, request, require, requirement, suggest, suggestion, urge, vital ইত্যাদি শব্দ ব্যবহৃত হয়। আমি আশা করব তোমরা অবশ্যই এগুলোকে লিখে নেবে। এবং এসব শব্দের পরে দ্যাট দিয়ে একটি ক্লজ থাকে। সাবজাংটিভ মুডের স্ট্রাকচার এবং উদাহরণ নিচে দেওয়া হলো, খেয়াল করো। Subject 1 plus verb plus that plus subject 2 plus verb a base form plus অন্যান্য, then subject plus verb plus 2 verb a base form plus অন্যান্য. Now come to the example. It is essential that every child, এটা খুবই দরকার প্রতিটা শিশুর, have the same facility, সবাই যেন সমান সুবিধা পায়। It was important that James write to uncle author soon. এটা খুব গুরুত্বপূর্ণ ছিল যে জেমস তার আঙ্কেল অথরের কাছে খুব শীঘ্রই লিখবে। It was important that James wrote to uncle author soon. এটা ব্রিটিশ রুল। এটা খুবই গুরুত্বপূর্ণ, জেমস তার আঙ্কেল অথরের কাছে আর্থারের কাছে খুব শীঘ্রই পাঠাবে, লিখবে। It is essential to solve this problem. এটা খুবই প্রয়োজনীয় এই প্রবলেমটা সমাধান করা। Our advice is that the company invest in new equipment. আমাদের উপদেশ হচ্ছে এই যে কোম্পানিটা বিনিয়োগ করবে নতুন কিছু উপকরণ। God save the king or queen. আল্লাহ রক্ষা করেছে রাজা অথবা রানীকে। God bless you. আল্লাহ তোমার মঙ্গল করুন। It is important that Helen be present that time. এটা ইম্পর্টেন্ট যে হেলেনকে সেই সময় উপস্থিত ছিল সে। The doctor suggested that, ডাক্তার পরামর্শ দিয়েছেন যে she not smoke, সে ধূমপান করবে না। Dash that the prerequisite be waived. She refused the request that the prerequisite be waived. সে
ওই নোটটা রেখেছে যেটা কিনা তার উপরে দেওয়া হয়েছিল, বর্তানো হয়েছিল। ওকে, তাহলে স্টুডেন্ট খেয়াল করো, আমরা ইনকমপ্লিট বাক্যগুলোকে কমপ্লিট করতে পারবো তখনই যখন আমরা নিয়মগুলো ভালোভাবে আয়ত্ত করতে পারবো এবং নিয়মগুলো চর্চা করে। আমি বারবার বলেছি এখানে কমপ্লিটিং সেন্টেন্সে আমাকে মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, আমি মুখস্থ করব সেটা হচ্ছে নিয়ম। আর স্ট্রাকচারগুলোকে যখন আমি মুখস্থ করব সেই স্ট্রাকচারগুলো আমি অ্যাপ্লাই করব আমার সৃষ্টিশীল ক্ষমতা দিয়ে। যেমন মনে করো, এভাবে যদি বলি, সে এতই ব্যথা পেয়েছিল যে, তাহলে সে এতই ব্যথা পেয়েছিল যে এবার আমি নিজে থেকে তৈরি করতে পারি, আমি বাকি অংশটা কিভাবে কমপ্লিট করব। সে এতই ব্যথা পেয়েছিল যে সে হাঁটতে পারছিল না, বা সে উঠতে পারছিল না, অথবা সে চলতে পারছিল না, অথবা সে নড়তে পারছিল না। এই যে আমি সেন্টেন্স কি ক্রিয়েট করব, এটা ডিপেন্ড করবে ইনকমপ্লিট সেন্টেন্সটার উপরে। এবং এই ক্ষেত্রে আমি আমার ইচ্ছে মতো, আমি আমার মতো করে সৃষ্টিশীল ক্ষমতা দিয়ে অবশ্যই সেই বাক্য, ইনকমপ্লিট বাক্যগুলোকে যথাযথ স্ট্রাকচার অ্যাপ্লাই করে সেগুলোকে কমপ্লিট করতে পারবো। এবং এভাবেই আমরা কমপ্লিট সেন্টেন্সটা করতে পারবো। সো স্টুডেন্টস, আশা করি তোমরা নিয়মগুলো ঠিক মতো দেখেছো এবং নিয়মগুলো বোঝার চেষ্টা করবে, খাতার মধ্যে অবশ্যই লিখে রাখবে। ভালো থাকবে, নেক্সট ক্লাসে আবারও কথা হবে। ধন্যবাদ সবাইকে।